প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। প্রতিদিনের মতো আজও কথা হবে নির্ধারিত একটি বিষয়ে। আজকের কথা বলবার বিষয় আলোচনায় ঈদের ছুটি আর ছোটাছুটি। দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এ বিষয়ে কথা বলবার জন্যে। তাদের সঙ্গে প্রথমে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমেই রয়েছেন সাইদুর রহমান, নির্বাহী পরিচালক রোড সেফটি ফাউন্ডেশন। এরপর রয়েছেন এস এম মেহেদি হাসান, যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি। আপনাদের দুজনকে স্বাগত এই অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। প্রিয় দর্শক, অতিথিদের সঙ্গে পরিচয়ের পর্বটি শেষ হলো, তাদের সঙ্গে যাব আলোচনায়। তবে তার আগে এক নজর দেখে নেব বৈশাখী সংবাদের শিরোনাম। সৌদি আরবে বিশ্বের ২০ লাখের বেশি মুসলমান হজ পালন করেছে। আরাফাত ময়দানে খুতবায় মুসলিম বিশ্বের শান্তি কামনা। ঈদ উদযাপন করতে শেকড়ে ফেরা মানুষের স্রোত সব পথেই। দীর্ঘ ছুটিতে চিরচেনা জনাকীর্ণ রাজধানীর রাস্তাঘাট অনেক ফাঁকা। রাজধানী সহ দেশজুড়ে কোরবানির হাটে ব্যবসা বেড়েছে। বড় গরুর ব্যবসায়ীরা দুশ্চিন্তায়, কারণ চাহিদা বেশি ছোট ও মাঝারি গরু। কাঁচা চামড়া সংরক্ষণে প্রস্তুত ট্যানারি ও মোকামগুলো, দাম বাড়ানোয় খুশি ব্যবসায়ীরা। রেশনিং পদ্ধতিতে লবণ দেওয়ার দাবি। এবং সেন্ট মার্টিন দ্বীপ আক্রান্ত হলে বসে থাকবে না বাংলাদেশ, বলেছেন ওবায়দুল কাদের। মিয়ানমার ইস্যুতে সরকারের ভূমিকায় সমালোচনা মুখর বিএনপি। প্রিয় দর্শক, দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। বিষয় এর ভিতরে আপনারা জেনে গেছেন, আলোচনায় ঈদের ছুটি আর ছোটাছুটি। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি একটু প্রচলিত যে বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি সাধারণত, তার সাথে একটু আলাদা, কারণ সময়টাও একটু আলাদা। উৎসব সামনে একদম দাঁড়িয়ে, একদিন পরই ঈদ উল আজহা, এবং এই উপলক্ষে অনেক মানুষ কর্মস্থল থেকে বাড়ি ফিরে যাচ্ছেন। রাজধানী থেকে অন্তত ১০০ কোটির মতন মানুষ এই সময়টাতে বাড়ি যান বলে একটি গড় পরিসংখ্যান আমাদের কাছে আছে। তার মানে বিপুল পরিমাণ, সংখ্যাটি অনেক। এবং এই এত বড় সংখ্যক মানুষের একটা চলাচল গোটা বিশ্বেই একটু খেয়াল করে দেখবার মতন, একই সঙ্গে অল্প কিছু দিনের ভেতরে। তো এই পুরো কাজটি করতে গিয়ে যে কয়েকটি সেক্টরের উপরে খুব চাপ পড়ে, তার ভিতরে একটি পরিবহন সেক্টর, কোনো সন্দেহ নেই। আবার এই গোটা ব্যবস্থাপনাটা সামাল দিতে গিয়ে ট্রাফিক পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। আমরা একটু আলোচনাটা ওই ট্রাফিক ব্যবস্থাপনার জায়গা থেকেই শুরু করতে চাইছি। এস এম মেহেদি হাসান, এত বড় একটা চলাচল, সেটিকে মাথায় রেখে আপনারা আসলে পরিকল্পনাটা কিভাবে তৈরি করেন বা গ্রহণ করেন? ধন্যবাদ। দর্শক সকলকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আসলে আপনি শুরুতেই যেটি বললেন, বিশাল একটি কর্মযজ্ঞ, এবং লক্ষ্য করবেন যে পৃথিবীর কোথাও কোনো দেশে মানে এইরকম একটি অনুষ্ঠানকে সামনে রেখে কখনো সিটি ডুয়েলার্স বা কোনো জায়গার মানুষ আরেক জায়গায় এই পরিমাণে স্থানান্তরিত হয় না। শুধুমাত্র হজের ক্ষেত্র বাদ দিলে, হজের ব্যবস্থাপনা একরকম, আর তাদের এমন, আমি শুরুতে হজের ব্যবস্থাপনায় আসছি এ কারণে যে তারা যতগুলো ট্রান্সপোর্টের দরকার হয়, তারা কিন্তু শুধুমাত্র এই হজ মৌসুমে হাজিদের পরিবহনের জন্য শুধুমাত্র ডিজাইন করা থাকে, এবং এটি বাকিটার সময়, বছরের বাকিটার সময় সৌদি কর্তৃপক্ষ, সরকার তাদেরকে ভর্তুকি দিয়ে থাকে, যে কারণে ওখানে এই বেগটা পেতে হয় না। আমাদের যেই সমস্যাটি হয় বা হচ্ছে, আমাদের রেগুলার যাত্রী পরিবহনের ক্ষেত্রে যে সকল যানবাহন আছে, সেগুলো দিয়েই আমরা কিন্তু এই ধরনের পরিবহন ব্যবস্থা, বিশেষ করে ঈদকালীন যে মহাযজ্ঞ সেটি আমরা সমাধা করে থাকি। তো আপনি ইতিমধ্যে বলেছেন যে ১০০ কোটি মানুষ, দ্যাট ইজ ১,২৫,০০,০০০ থেকে ৩০ লক্ষ মানুষ কিন্তু ঢাকা থেকে তাদের নিজেদের গন্তব্যে ঈদ, এই পবিত্র কোরবানি ঈদ পালনের জন্য যাচ্ছেন। ইতিমধ্যে আরও ৩-৪ দিন আগে থেকে এই যাত্রা শুরু হয়েছে। তো এটিকে মাথায় রেখে কিন্তু আমরা
এই পরিবহনের সঙ্গে যারা সংশ্লিষ্ট এবং যাত্রী কল্যাণ সমিতি থেকে শুরু করে যাত্রী সাধারণ সকলের প্রতিনিধির সঙ্গে আমরা একাধিক জায়গায় বৈঠক করেছি। আমাদের ডিএমপি হেডকোয়ার্টার্সে মিটিং হয়েছে, পুলিশ হেডকোয়ার্টার্সে মিটিং হয়েছে, ইভেন মন্ত্রণালয়ে মিটিং হয়েছে। কার কী দায়িত্ব সেটি আরও বেশ আগে, প্রায় আরও এক সপ্তাহ আগে সেটি নির্ধারিত হয়ে গেছে। এবং এখানে মূল ভূমিকা পালন করে হচ্ছে পরিবহন মালিক সমিতি, এবং তাদেরকে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো আমরা বলেছি এবং তারা নীতিগতভাবে রাজি হয়েছেন। এখানে হাইওয়ে পুলিশও খুব মানে সারা বাংলাদেশে পরিবহনের ক্ষেত্রে খুব মুখ্য ভূমিকা পালন করে থাকে। তো সেই ক্ষেত্রে আমি যেটি বলছি যে ঢাকা শহরের প্রেক্ষাপট একরকম আর ঢাকা শহরের বাইরের প্রেক্ষাপট আরেক রকম। আমরা ঢাকাতে যে ট্রাফিক ব্যবস্থাপনা করছি যে জনগণ যেন, ঘরমুখী মানুষ যেন নির্বিঘ্নে, নিরাপদে, স্বাচ্ছন্দ্যে তাদের এই নিজেদের পরিবহনের ব্যবস্থাটি করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটি বাস টার্মিনালে আমরা পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করেছি। বিশেষ করে এটি মূল উদ্দেশ্য হচ্ছে যাত্রী সেবা। যারা এই নিজেদেরকে এই ঈদকালীন স্থানান্তরিত করছেন তাদের সেবা দেওয়ার জন্য আমরা সকল জরুরি সেবার ব্যবস্থা করেছি ওই কন্ট্রোল রুমের মাধ্যমে। দ্যাট ইজ, আমরা প্রত্যেকটি বাস টার্মিনালে আমরা আমাদের সেবা পৌঁছে দিচ্ছি এবং পাশাপাশি আমাদের যে সকল পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে তাদের ব্যাপারেও আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এটি একটি বিষয়। তার পাশাপাশি হাইওয়ের যে ব্যবস্থাপনা, হাইওয়েতে বিশেষ করে এই ঈদ মুভমেন্ট নামে আমরা কিন্তু একটি সকল স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, যেটি আমাদের পুলিশ প্রধান, দ্যাট ইজ আমাদের আইজিপি মহোদয় নিজে মনিটর করতে পারেন। আমার ফোনেও সেটি আছে, আমি এখন বসে ইচ্ছা করলে দেখতে পারবো যে কোন মহাসড়কের কী অবস্থা। আমি এতক্ষণ ওটিই দেখছিলাম আর কি। তো মোটামুটিভাবে হাইওয়ে পুলিশ যে কাজগুলি করছে গত বছর থেকে, আপনারা ইতিমধ্যে জানেন যে গত রোজার ঈদে কিন্তু হাইওয়ে পুলিশ ড্রোনের মাধ্যমে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কোথায় কোথায় মানে পুরো জিনিসটি তারা ড্রোনের মাধ্যমে মনিটর করেছে। ইভেন এমন ড্রোনও তারা পরিচিতি ঘটিয়েছেন যে কোথাও কোনো একটা বাসের কারণে পেছনে টেইল আছে, হঠাৎ করে ড্রোনের মাধ্যমে গিয়ে ড্রাইভারের কানের কাছে গিয়ে বলছে বাসটা একটু তাড়াতাড়ি চালান। মানে এই ধরনের কিছু নতুনত্ব প্রযুক্তি আমরা গ্রহণ করেছি এবং সেটি এবারও আছে। তার পাশাপাশি হাইওয়ে পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ হাইওয়ের ইন্টারসেকশনগুলোতে তারা তাদের নিজস্ব সেবা বুথ চালু করেছে যাত্রী সাধারণের জন্য। আমি যেমন তাদেরকে পানি সরবরাহ করছে, তাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে। আবার কেউ যদি কোনো বাস চেঞ্জ করতে যাচ্ছে সেটিও হাইওয়ে পুলিশ তাদের সহায়তা করছে। পাশাপাশি প্রত্যেকটি যেখানে টোল প্লাজা আছে, যে সকল সেতুতে, সেই সকল সেতুতে হাইওয়ের ব্যবস্থাপনা, পুলিশের ব্যবস্থাপনায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা আছে। তো আমরা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি যে আমরা এই যে যারা ঘরমুখী মানুষ, যারা ইভেন নৌ পুলিশও এখানে কাজ করছে, নৌ পুলিশ নদীপথে যেন কোনো নির্বিঘ্নে নিরাপদে জাহাজ চলাচল করতে পারে সেটিও দেখভাল করছে। বাংলাদেশ রেলওয়ে কাজ করছে। আমরা মানে সরকারের সকল সংস্থা আমরা একযোগে বিভিন্ন সমন্বয়ের মাধ্যমে এই মহাযজ্ঞটি আমরা এখন পরিচালনা করছি। এখন আমাদের কাছে যে মুখ্য বিষয় সেটি হচ্ছে রোজার ঈদে ছিল হচ্ছে একমুখী, মানে ঈদের আগে শুধু আউটগোয়িং আর ঈদের পরে ইনকামিং। বাট কোরবানির সময় আমাদের যেটি বেশি আমরা গুরুত্ব দিচ্ছি সেটি হলো এখানে কিন্তু দ্বিমুখী যানবাহন আসছে, যে মানুষ যাচ্ছে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসবার জন্য এক ধরনের দেখছি আমরা, যদিও থেমে থেমে ছাড়ছে কিন্তু আছে। একমুখী যেমন মানুষ যাচ্ছে, আর একমুখী হচ্ছে কোরবানির পশু আসছে। আজ যেমন আমি কিছুক্ষণ আগে দেখছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যে বিভিন্ন জেলা শহরে হাইওয়ে পুলিশ নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য খোলা ট্রাকে, যে সকল ট্রাকে গরু পরিবহন করে বা
পশু পরিবহন করে, সেটি ফিরতি পথে যাত্রী নিয়ে যাওয়ার সময় আমাদের পুলিশ কিন্তু বেশ কয়েকটি প্রায় মানে 10 থেকে 15টি গাড়িতে তারা জরিমানা করেছে এবং ওই সকল যাত্রীদেরকে নামিয়ে তারা নিরাপদে বাস ভাড়া করে সেই বাসে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এটিও একটি বিষয়, কারণ এটি হচ্ছে আসলে সচেতনতার বিষয়। কারণ আমি যখন চিন্তা করব যে আমি একটা ঝুঁকিপূর্ণ যাত্রাতে আমি যদি সঙ্গী হই, তাহলে আমি যদি মরে যাই বা আমি যদি দুর্ঘটনার শিকার হই, আমার জন্য অপেক্ষা করছে আমার পরিবার, তো তাদের কি অবস্থা হবে। তো এই সচেতনতাটা আসলে খুব বেশি জরুরি। কারণ গত বছর আপনি দেখেছেন, গত ঈদে আপনি দেখেছেন, রোজার ঈদে, যে এরকম ঝুঁকিপূর্ণ যাত্রাতে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। তো আমরা এই পর্যন্ত গত 2-3 দিন হলো ঈদ যাত্রা শুরু হয়েছে, আমরা এখন তেমন কোনো কিছু দেখিনি। ঈদের আগে ছিল না, বড় দুর্ঘটনা দুটি ঈদের পরে হয়েছে এবং সেখানে নানা ধরনের ত্রুটি দেখা গেছে। সেটি শুধু ঈদ উপলক্ষে যাত্রীর চাপ, সে কারণে নানা সড়কের অব্যবস্থাপনা, সিগন্যালিং সমস্যা, ড্রাইভারের সমস্যা, অনেক কিছু। গত ঈদে যে দুটি দুর্ঘটনা ঘটেছিল, আমরা বড়দের যে দুটি দুর্ঘটনা, একটি চট্টগ্রামে আর একটি হচ্ছে ঝালকাঠিতে, এবং ওটিতে আমরা তদন্তের মাধ্যমে যেটি দেখলাম সেটি হচ্ছে যে পরিবহন দুটি দুর্ঘটনার শিকার হয়েছিল তারা অনেক আগে মেয়াদ উত্তীর্ণ গাড়ি ছিল। তো সেটির ব্যাপারেও আমরা এখন মানে মোটামুটিভাবে শূন্য সহিষ্ণুতায় গেছি। জেলা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সকল ওয়ার্কশপ থেকে, মানে এই গাড়িগুলো রাস্তায় বের করার আগে তো একটু রংচং করতে হয়, তো যে সকল ওয়ার্কশপে এই সকল গাড়ি সচল করার জন্য রংচং করার চেষ্টা করে, সেই সকল ওয়ার্কশপে আমরা কিন্তু অভিযান পরিচালনা করছি। ধন্যবাদ এস এম মেহেদী হাসান। আবারও আসবো আপনার কাছে। যাচ্ছি আমাদের আরেক আলোচক সাইদুর রহমান আপনার কাছে। যদি আপনাকে দশক ওয়ারি ধরে ঠিক হয়ে বলতে প্রশ্নটা করতে চাই না, একটু খোলা রেখে প্রশ্নটা করি সময়ের জায়গাটা, যে আপনার কাছে কি মনে হয়, আপনারা যে সড়কের নিরাপত্তা, সড়কের ব্যবস্থাপনাগুলো নিয়ে তো আপনারা কাজ করেন, পরিস্থিতিটা আসলে দিন দিন ভালো হচ্ছে নাকি কখনো ভালো হচ্ছে, কখনো খারাপ হয়ে যাচ্ছে, মানে যা বাস্তবতা আপনাদের কাছে উঠে আসে সেটা একটু শুনবো। এই বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে সড়ক অবকাঠামো বিস্তৃত হয়েছে। সারা দেশে প্রচুর ব্যাপক মাত্রায় সড়ক অবকাঠামো তৈরি হয়েছে, উন্নত সড়ক হয়েছে, যার ফলে মানুষের যাতায়াত বেড়ে গেছে, যানবাহনের সংখ্যা বেড়েছে এবং নানা রকমের অনিরাপদ যানবাহনও বেড়ে গেছে, যার ফলে দুর্ঘটনার ধরনটা পাল্টে গেছে। একসময় যেমন সড়কে মুখোমুখি সংঘর্ষ হতো, এখন কিন্তু মুখোমুখি সংঘর্ষটা কমে গেছে। যানবাহনের পেছনে ধাক্কা দেওয়ার ঘটনা বেড়ে গেছে, অর্থাৎ গতির প্রতিযোগিতা বেড়ে গেছে এবং গতির কারণে একটি যানবাহনের পেছনে আরেকটি যানবাহন সে ধাক্কা দিচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে, এরকম একটা হচ্ছে। মোটরসাইকেল দুর্ঘটনা খুব বেড়ে গেছে, পুলিশ বাহিনীর একটা তৎপরতা বেড়েছে, যার ফলে দুর্ঘটনা কিন্তু ট্রেনটা কিন্তু কমার দিকে। হ্যাঁ, কিন্তু এই যে সড়কটা অধিক পরিমাণে বেড়ে গেছে, যার ফলে দুর্ঘটনাটা ছড়িয়ে ছিটিয়ে গেছে আর কি, সারা দেশে চলে গেছে। আমাদের যে টোটাল যে মোটরযান, এর 71% হলো মোটরসাইকেল, এবং এই মোটরসাইকেলের নিবন্ধিত মোটরসাইকেল বোধহয় 36 লক্ষ থেকে 40 লক্ষ, আর বাদ বাকির আর কোনো খবর নেই। এবং এই বিপুল সংখ্যক মোটরসাইকেল চালিত হচ্ছে একেবারেই 14 থেকে 18 বছর বয়সী, মানে 17 বছর বয়সী এমন তরুণ, কিশোর তরুণদের দ্বারা, যাদের মধ্যে ট্রাফিক আইন মানার মানে আগ্রহ নেই বা ট্রাফিক আইন জানে না, জানলেও মানার প্রয়োজনীয়তা বোধ করে না, এই রকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে। তারা গতির প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং এই গতির প্রতিযোগিতার ক্ষেত্রে মোটরসাইকেল কোম্পানিগুলোরও দায় আছে। তারা যে ধরনের বিজ্ঞাপন প্রচার করে, সেই সমস্ত বিজ্ঞাপনের মাধ্যমে এই কিশোর তরুণরা উৎসাহিত হচ্ছে, কারণ এরা তো রোমাঞ্চ ফিল করে গতির মধ্যে, এবং এই বিজ্ঞাপনের মাধ্যমে তারা হচ্ছে। পাশাপাশি সেফটির যে একটা কালচার, এই কালচারটা আমাদের মানুষের মধ্যে, সড়ক যারা ব্যবহার করে তাদের মধ্যে বিকাশ লাভ করে নাই, পারিবারিকভাবেও ওটা হয় নাই, শিক্ষা প্রতিষ্ঠানে এটা নিয়ে কোনো মানে ক্যাম্পেইন করা হয় না, হাটে বাজারে বা যেখানে জনগণের ব্যাপক সম্পৃক্ততা আছে, আয়োজন হয়, সেসব সমস্ত জায়গায় কোনো কিছু প্রচারণা হয় না। সব মিলে আমাদের মধ্যে কোনো সচেতনতার ব্যাপক ঘাটতি আছে। এই ঘাটতিটার কারণেই দুর্ঘটনার হ্রাসটা টানা যাচ্ছে না। তবে সরকার চেষ্টা করছে, বিশেষ করে বিআরটিএর চেয়ারম্যান এবং বর্তমান সড়ক পরিবহন সচিব এবং হাইওয়ে পুলিশের যিনি প্রধান, এই 3 জন ব্যক্তি অত্যন্ত আন্তরিকভাবে সংবেদনশীলতার সাথে চেষ্টা করছেন, কিন্তু এখানে স্টেক হোল্ডার যারা আছে তারা সেইভাবে আসলে সায়টা দিচ্ছে না। সার্বিক এই যে ঈদযাত্রার এই সময়ে সার্বিক ব্যবস্থা, একটা নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করাটা অনেক বড় একটা কর্মযোগ্য। এখন এই নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে হলে পরে ঈদের
15 দিন বা 1 মাস আগে কয়েকটা বৈঠক করে স্টেক হোল্ডার দিনে বসলে পরে এটা হবে না। হ্যাঁ, এটাকে ডিপ্লয় করা যায়, মানে জনবল ডিপ্লয় করা যায়, কিন্তু এটা তো একটা পলিসিগত ব্যাপার। হ্যাঁ, এই পলিসিটা পরিবর্তন করতে যদি না পারি তাহলে কী করতে হবে, সেটা হলো যে এর জন্য একটা সমন্বিত টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে মিনিমাম 3 বছরের জন্য। সেটি গণপরিবহনের সংখ্যা বাড়াতে হবে, তার মান উন্নয়ন করতে হবে। রেলটা যথেষ্ট এক্সপান্ড হয়েছে, কিন্তু রেল গাড়ির সংখ্যাটা বাড়ে নাই। এখানে একটা প্রশ্ন আছে, যেমন ধরুন ঈদের সময় যে যাত্রাটা হয়, আমরা যেটাকে ঈদ যাত্রা বলছি, তার যে চাপটা ওই অনুপাতে কিন্তু গাড়ি বাড়ানো সম্ভব না, কারণ ওটা তো আসলে বেসরকারি খাতে এটা লাভজনক হবে না, সরকারকে দিতে হলে এটা বড় ভর্তুকি দিতে হবে। আমি সেদিকে আসছি, সেটা হলো যে ঈদ পূর্ব 3-4 দিনের মধ্যে প্রায় 1,25 থেকে 30 লক্ষ মানুষ ঘরমুখী যাত্রা করে বিভিন্ন গন্তব্যে। এখন আমাদের যে মানসম্পন্ন গণপরিবহন আছে, সড়ক পরিবহন, রেল এবং নৌ, এটা দিয়ে প্রতিদিন 8 লক্ষ মানুষকে মানে পরিবহন সেবা দেওয়া সম্ভব, কিন্তু প্রতিদিন যে যায় তো আসলে 30 লাখ। এখন এই 22 লাখ ঈদযাত্রী মানে ঘরমুখী যাত্রী কিভাবে যাবে? তারা যেরকমভাবে যাইতে চাই, এবং প্রতিদিন যে 30 লাখ যাতায়াত করেন, তার ভিতরে 8 লাখ যাতায়াত করেন হচ্ছে ট্রাক বা না, এই 8 লাখের জন্য রেল মানসম্পন্ন কিছু গণপরিবহন দিনে রেলে হচ্ছিল 1 লাখের কিছু বেশি। এটা বুয়েটের একটা সমীক্ষা থেকে, যে দিনের রেলে হচ্ছিল 1 থেকে 1.5 লাখ। হ্যাঁ, 1 থেকে 1.5 লাখ ধরুন রেল, 8 লাখের মতন যায় হচ্ছিল বাস, মিনি বাসে। হ্যাঁ, ঠিক সমান 8 লাখের মতন যায় হচ্ছিল ট্রাক বা এই ধরনের অপ্রচলিত বাহন, অপ্রচলিত মানে অনিরাপদ যান, মানে মানুষের যেন যাওয়ার জন্য না। এই জায়গাগুলো হচ্ছিল বেশি ঝুঁকিপূর্ণ। এইটা রোধ করতে হলে পরে আপনাকে, উনি বললেন যে মানে যে ট্রাক থেকে নামিয়ে দিয়েছে, হ্যাঁ, কিন্তু হয়তো 8টা-9টা ট্রাক থেকে নামিয়ে দিল, কিন্তু তাদের বিকল্পও তো নাই। পুলিশ, বাংলাদেশ পুলিশ হয়তো বিকল্প একটা বাস ভাড়া করে তাদেরকে পাঠিয়ে দিল, কিন্তু এই যে রাতে চলে যাবে, তাদের তো যাইতে হবে বা যাবে, তাই না? তাদের মধ্যে যেহেতু নারীর একটা টান আছে প্রথমত, দ্বিতীয়ত ব্যক্তিগত নিরাপত্তার ওই বোধটা তো তৈরি হয় নাই, আর তাছাড়া বিকল্প পথও তো আমি তৈরি করতে পারি নাই, তাই না? আমি তো রেলটাকে ওইভাবে লাইনটা কিছুটা এক্সপ্যান্ড করতে পেরেছি, বাট রেল লাইনের সংখ্যা তো বাড়াতে পারি নাই। নৌ পরিবহনটা ক্রমেই সংকুচিত হচ্ছে, একেবারেই সংকুচিত হয়ে যাচ্ছে, তার নৌ রুটটা সংকুচিত হচ্ছে, সেখানে মানসম্পন্ন নৌ পরিবহনের তো ব্যাপক ঘাটতি হয়ে গেছে। তো এখন এই জায়গায় আমাদের রেলের এই সময়টাতে প্রতিদিন ধরেন রেলের কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী তারা 1 লাখেরও বেশি মানুষ তো তারা ক্যারি করেন, 1.25 লাখের মতন ক্যারি করেন, আর যেখানে হচ্ছিল আপনার আসন সংখ্যা যদি ধরি তাহলে 33,500-র মতন আসন সংখ্যা স্ট্যান্ডিং থাকে। হ্যাঁ, সব অপশন মিলিয়ে আপনার ধরো 1.25 লাখের মতন হয়। চাইলে কিন্তু এখানে কিছুটা বাড়ানো সম্ভব, কিন্তু সেটা আসলে কি পরিমাণ, আপনাদের কি কোনো ধরনের সেইটা কম্পার্টমেন্ট বাড়াতে হবে, কম্পার্টমেন্ট বাড়াতে হবে। আর একটা প্রস্তাব আমরা দিয়েছি বিআরটিএতেও সেদিন বলেছি, এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে বলেছি যে সরকারের এই যে ঈদের সময় যে ছুটি থাকে, এখানে সরকারের পরিবহনগুলো প্রচুর পরিমাণে মানে যানবাহন পড়ে থাকে, বিশেষ করে যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু ওখানে অসংখ্য যথেষ্ট পরিমাণে বাস পড়ে আছে এখন। তারপরে অন্যান্য যে দপ্তর পরিদপ্তরে আছে, এই সমস্ত বাসগুলোকে আমরা কাজে লাগাতে পারি এই ঈদ পূর্ব এবং ঈদ পরবর্তী পর্যায়ে। তাহলে পরে এখানে আবার ভালো দক্ষ চালকও আছে, এইগুলোকে যদি আমরা এখানে প্রায় 1200 থেকে 1500 যানবাহন আমরা পাচ্ছি, সেটাকে যদি আমরা রাস্তায় নামাতে পারতাম তাহলে পরে কিছুটা স্বস্তি করা যেত, কিন্তু এখনও এটা করা হয় না। সচিব স্যারের সাথে গতকালকে আমরা বিআরটিতে বৈঠক করলাম, সচিব স্যার বললেন যে তারা একটা পলিসি নিচ্ছে, এটা আগামীবার থেকে এটা চালু করা যায় কিনা। যেমন সেনাবাহিনীতে কিন্তু যথেষ্ট পরিমাণে মানসম্পন্ন মানে খুবই উন্নত মানের বা যানবাহন তো আছে, এবং তাদের চালকগুলো তো খুব এক্সপার্ট, তো সেটা দিয়েও আমরা ব্যবহার করতে পারি। হয়তো সেটা যাবে কিনা আমরা জানি না, তো আমরা সেই প্রস্তাব বড় পলিসির ব্যাপার, এটা একটা টেকসই একটা পলিসির ব্যাপার। পলিসি না হলে এটা সম্ভব না, নীতি কৌশল যদি আমরা বাস্তবায়ন করতে না পারি তাহলে আসলে এই না বিভিন্ন বাহিনীর অনেকগুলো আবার সিভিল অ্যাফেয়ার্স আসলে ইনক্লুড করা যাবে না। বাহিনীর যে দূরপাল্লার যে লং ভেহিকল যেগুলো বড় বাস যেগুলো আছে, সেগুলো তারা তাদের সদস্যের ছুটিকালীন তাদের সদস্যদের আনা নেওয়ার জন্যই সেটি ব্যবহৃত হয়ে থাকে। এবং আপনি জানেন পুলিশ বাহিনীতে আমাদেরও কিন্তু বেশ কিছু বাস আছে, এবং আমরা কিন্তু ওই রুট সেট করে দিই আমাদের সদস্যদের, কিন্তু আমরা আমাদের নিজস্ব বাসে আমরা এই ঈদকালীন যাওয়া আসাটা নিশ্চিত করার চেষ্টা করি, এবং যেটি সেনাবাহিনীও করে, বিজিবিও করে, সকল বাহিনী কিন্তু যাদের যাদের বাস আছে আর কি তারা এটি করে। বাট যাদের সাধারণ মানুষের কি হবে সেটি একটি, এবং সেখানে ওই চিত্রটি যে 8 লাখের মতন মানুষ ব্যবহার করছে ট্রাক এবং অপ্রচলিত যে যানবাহন যেগুলোতে তাদের যাওয়ার কথা ছিল না, এই জায়গাটা অ্যাকচুয়ালি কি করা যায় বা আপনারা কিছু ভেবেছেন কিনা বা কথা হয়েছে কিনা এই বিষয়টি নিয়ে? না, এটি বিষয়ে আসলে আমাদের তো আসলে কারণ শুধু এমবার্গো দিয়ে কিন্তু এটা আটকানো যাবে না, কারণ মানুষ বাড়ি যেতে চায়। এখন এটি আমার প্রয়োজন, আমি তো যে কোনো ভাবেই হোক আমি যাব,
এমনও দেখেছি যে 300 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে 15টি মানে যানবাহনে ভেঙে ভেঙে কোনোটিতে নসিমনে উঠলো, তার 10 কিলোমিটার দূরে গিয়ে বা 20 কিলোমিটার দূরে গিয়ে আর একটা ট্রাকে উঠলো, তার 30-40 কিলোমিটার দূরে গিয়ে একটা বাসে উঠলো। এভাবেও কিন্তু মানুষ যাওয়া আসা করছে। তো এখন আমাদের আসলে আমাদের আচরণগত কিছু পরিবর্তন আসলে মানে খুব এসেনশিয়াল হয়ে পড়েছে। কারণ আমি শুরুতেই বলেছি যে পৃথিবীতে কোথাও এইরকম এককালীন হঠাৎ করে ওই যে 1-1.5 কোটি মানুষ হঠাৎ করে স্থানান্তরিত হয়ে গেল, এটি কিন্তু ঘটে না। তার কিছু কারণ আছে। মূল কারণ যেটি, আমাদের দেশে ওরকম আরবানাইজেশন এখন ওই পর্যায়ে হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আরও প্রায় 2-3 বছর আগে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ গ্রাম আর গ্রাম থাকবে না। তো আমাদের যখন আরবানাইজেশন ওই পরিমাণে চলে যাবে, আপনি বিদেশের কথা ধরুন বা আপনি ইউকের কথা ধরুন, ওখানে কিন্তু গ্রাম বলতে কিছু নেই। আর ওই ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে এক সিটি থেকে আরেক সিটিতে ওইভাবে যায়ও না কেউ। তো আমাদের আসলে মূল হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল যখন পুরাটাই আরবানাইজেশন হয়ে যাবে, তখন গ্রামের বাড়ি বলতে তো আমার কিছু থাকবে না, সবই তো আমার শহরের বাড়ি। এটি একটু বিষয়। আমার নিজস্ব আপনজনরা যখন বিভিন্ন জায়গায় থাকবেন, আমি ধরুন যে আমি খুলনা থেকে এসেছি, তো আমি তো ছুটি না পেলে আমি তো আমাদের গ্রামের বাড়িতেই ঈদ করতে যাই, এটি স্বাভাবিক, সকলেই যায়। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও কিন্তু আমি গ্রামের বাড়িতেই যেতাম। তো এখন হয়তো জরুরি জনগুরুত্বপূর্ণ কাজে আছি বলে আমি যাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে আচরণগত পরিবর্তনের আসলে কোনো বিকল্প নেই। কারণ আমার যেখানে প্রতিদিন 8 থেকে 10 লক্ষ লোক আমি ট্রান্সপোর্ট করতে পারি, সেখানে আমি প্রতিদিন 30 লক্ষ লোক ট্রান্সপোর্ট করার আমার যে ব্যবস্থাপনা, এটি তো আমার পক্ষে, রাষ্ট্রের পক্ষে এটি সম্ভব না। হয়তো 1-2 লাখ বাড়লে দ্যাটস ডিফারেন্ট, বাট যখন আপনি আমার এই ট্রান্সপোর্টেশন পুরো 4 টাইমস হয়ে যাচ্ছে, তখন তো এটি রাষ্ট্রের পক্ষে এবং যে কোনো ইনস্টিটিউশনের পক্ষে এটি প্রায় অসম্ভব। ঠিক আছে, কিন্তু আমাদের যে বিষয়টা হবে যে এটি তো আমরা চাইলেই ধরেন এই চলাচলটাকে তো আমরা আসলে নিয়ন্ত্রণও করতে পারবো না বা চাইলে কমিয়েও আনতে পারবো না যদি মানুষ স্বেচ্ছায় কোনো ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে না যায়। সেক্ষেত্রে এই অবস্থানটিকে আমরা যদি ধরে রাখি যে এটি ঘটবে, তাহলে এটিকে ধরে রেখে আমাদের কিছু পরিকল্পনা করতে হবে এবং সেই জায়গাগুলো আপনাদের কাছ থেকে একটু শুনবো। সময় হয়ে গেছে একটা বিরতির, তারপর আসছি আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেল একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি আলোচনায়। সাইদুর রহমান, এবার ফিরছি আপনার কাছে। আমরা এই বিপুল সংখ্যক মানুষের যে যাতায়াত, এই যে ভ্রমণ, এটিকে আসলে নিরাপদ করতে, এটিকে স্বাচ্ছন্দ্যময় করতে, এটিকে আনন্দময় করতে, আনন্দময়টা হয় আর একটু পরের বিষয়। আপাতত নিরাপদ, স্বাচ্ছন্দ্য এই জায়গাগুলো যদি নিশ্চিত করতে পারি, তারপরে আমরা হয়তো আনন্দময় হওয়ার ব্যাপারটি ভাববো। তো এটা করতে আসলে ব্যবস্থাপনায় কি ধরনের বিষয়গুলো আমরা ভাবতে পারি যা আসলে এই মুহূর্তে অনুপস্থিত? না, আমাদের গণপরিবহন ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম আছে, এটি স্বীকার করতেই হয়। কারণ আমরা ঈদের আমরা প্রতি মাসেই তথ্য দিই, এত মানুষ মারা গেছে, আসলে সংখ্যাটা বড় না, যারা মারা যাচ্ছে তার 1 ডিজিটই তার জন্য অনেক বড় ব্যাপার। 300 মানুষ মারা গেল কি 350 মানুষ মারা গেল, এটা আমাদের ক্ষেত্রে হয়তো ম্যাটার হতে পারে, কিন্তু যার মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনা, তার কাছে 1 ডিজিটটাই অনেক প্যাথেটিক ব্যাপার। সুতরাং এইটাকে ওইভাবে সংবেদনশীল দৃষ্টিতে দেখতে হবে। আর আমাদের সড়ক পরিবহন ব্যবস্থাপনায় এত বেশি অনিয়ম, এত বেশি নৈরাজ্য, যে আসলে এই সেক্টরটা আসলে একটা অপ্রাতিষ্ঠানিক খাত হিসেবে গড়ে উঠেছিল, যার ফলে এটা এখন আর কোনো আইনি কাঠামোর মধ্যে তারা আসতে চায় না। যখনই সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করার উদ্যোগ নিচ্ছে সরকারি, তখনই পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানা রকমের দাবি দেওয়া তোলা হচ্ছে, তুলে এটাকে হেল্ড আপ করে দেওয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা 2018 সালে এই আইনটা প্রণয়ন করা হলো, 19 সালে এটা পাস হয়ে গেল। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো সুপারিশ দিলেন, সেই সুপারিশগুলো মহাফেজখানায় চলে গেছে। হ্যাঁ, এগুলো কোনো গুরুত্বই দেওয়া হয় নাই। এবং এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। একটা দেশের প্রধানমন্ত্রী কিছু প্রস্তাবনা দিলেন, সেগুলো আমরা বাস্তবায়নের দিকে নিতেই পারলাম না। এই যে এখানে একটা বড় সিন্ডিকেট হয়ে গেছে, এই সুবিধাবাদী সিন্ডিকেট, তারা এইটাকে পুঁজি করে উঠে খাচ্ছে আর কি।
কারণ যত বেশি অনিয়ম থাকবে, যত বেশি নোরেজও থাকবে, তত বেশি চাঁদাবাজি করা যায়, তত বেশি করাপশন করা যায়। সেই সুযোগটা বহাল রাখার স্বার্থে এখানে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নানা রকম বাধা আছে। বিআরটি যখনই কোনো উদ্যোগ নিচ্ছে, সড়ক পরিবহন মন্ত্রণালয় যখনই উদ্যোগ নিচ্ছে, সেই উদ্যোগগুলো সবগুলো উদ্যোগ ব্যর্থ হয়ে যাচ্ছে। যেমন আমাদের রাজধানীতে যে রুট ফ্রাঞ্চাইজ পদ্ধতিতে কোম্পানি ভিত্তিক পরিবহন চালানোর কথা ছিল, যেটা প্রয়াত আনিসুল হক যে প্রস্তাব করেছিলেন, সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি নাই। নামকে আসতে একটা কোম্পানি ভিত্তিক কিছু বাস চালানো হচ্ছে ভাঙাচোরা দিয়ে, ওটার কোনো প্রভাবই পড়ে নাই এবং ওটার সিস্টেমটাই ত্রুটিপূর্ণ রাখা হয়েছে যাতে এটা ব্যর্থ হয়ে যায়। কিন্তু একজন মেয়রকে দায়িত্ব দিয়ে বোধহয় একটা কমিটিও করা হয়েছে, হ্যাঁ, তারপরে অর্থাৎ কোনো উদ্যোগই আলোর মুখ দেখে না, কোনো রকমের উদ্যোগী আলোর মুখ দেখছে না। এই উদ্যোগটা আলোর মুখ না দেখার কারণ হলো এখানে একটা বিরাট দুর্বৃত্ত শ্রেণী তৈরি হয়ে গেছে, এটাকে থামানো যাচ্ছে না। সরকারের নানা, যেমন পুলিশ মাঝে মাঝে উদ্যোগ নিচ্ছে, তারপরে সেটা আবার থেমে যাচ্ছে, অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করা যাচ্ছে না, এটা একটা ব্যাপার। আর ঈদের যে যাত্রা নিরাপদ করার জন্য সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা যে উদ্যোগগুলো নেয়, সেটার যতটা ঈদ পূর্ব পর্যায়ে শক্তিশালী থাকে বা তৎপরতা থাকে, ঈদ পরবর্তীতে কিছুটা শিথিল হয়ে যায়। হ্যাঁ, শিথিল হওয়ার কারণ আছে, হয়তো পুলিশ বাহিনী ক্লান্ত হয়ে যায়, তারাও তো মানুষ, তো একটানা ডিউটি করতে, ঈদ পরবর্তীতে সেটা শিথিলতা হয়ে যায় এবং তখন আরও বেপরোয়া হয়ে যায়, তখন দুর্ঘটনা বেশি ঘটে। আমরা দেখলাম যে ঈদের পূর্বে দুর্ঘটনার যে মাত্রা থাকে, তার থেকে 2.5 গুণ বেশি দুর্ঘটনা ঘটে ঈদের পরে। এবারও দেখেছি এবং আমরা তো 19 সাল থেকে রিপোর্টিং করি, দেখি যে আসলে ঈদের পরেই দুর্ঘটনাটা বেশি হয় এবং মানুষ বেপরোয়া হয়ে যায়। যেমন মানুষের ঈদে যখন মানুষ ঘরে ফেরে, মানে ঈদের পরে হয় বলতে আমরা কি এরকম ভাববো যে ফাঁকা রাস্তায় বেশি হয়? হ্যাঁ, এটা একটা ব্যাপার। ফাঁকা রাস্তায় যেমন এটা ক্রিকেট খেলার একটা মাঠ হিসেবে মনে করে রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, মানে তরুণ কিশোররা বেপরোয়া মোটরসাইকেল চালায়, হ্যাঁ, তো সেখানে একটা দুর্ঘটনা ঘটে। এর বাইরে এখানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন মানুষ ঘরমুখী যাত্রা করছে তখন একটা আমোদ থাকে, তার আর্থিক সঙ্গতিও বেশি থাকে এবং ছুটিটাও একটু বেশি থাকে, 3-4 দিন সময় পাচ্ছে। ঈদের পরে বাড়িতে ছুটি কাটায় 24 ঘন্টার মধ্যে তাকে ঢাকায় ফিরতে হয়, তাকে কর্মস্থলে যোগ দিতে হবে, আর্থিক সঙ্গতি কমে যায়, মানসিকভাবে বিষণ্ণ থাকে, তারা মানে আরও যেনভাবে ঢাকায় ফিরে কর্মস্থলে ফেরার চেষ্টা করে এবং তখনই দুর্ঘটনা ঘটে। এবং এই মনস্তাত্ত্বিক বিষয়গুলোকেও আসলে রিকগনাইজ নিতে করতে হবে, সংকটগুলো সমাধান, টাকা শেষ, হ্যাঁ, তখন তাকে যেনভাবে আসতে চাই। আচ্ছা, একটি বিষয় সাইদুর রহমান, আবারও আসবো আপনার কাছে, যাচ্ছি এস এম মেহেদী হাসান। আমরা মাঝে মধ্যেই যেটা শুনি, নীতি নির্ধারক পর্যায় থেকেও শুনি যে স্তরে স্তরে ছুটি দিলে হয়তো এটা মানে একটা সমাধান, এটা একটা হতে পারে, একটা একমাত্র না। আবার এটাও দেখি যে অনেকবার বলা কওয়া হওয়ার পরেও এটা আসলে বাস্তবায়ন হয় না। আপনার কাছে যদি জানতে চাইবো যে আপনার কি মনে হয় যে স্তরে স্তরে যদি ছুটিটা হয়, তাহলে মাঠ পর্যায়ে কি সত্যি এটার কোনো একটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে? এটা নিয়ে আমাদের বিভিন্ন ফোরামে কথা হয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে ঢাকা শহরে প্রায় 30 লক্ষ বা 25 থেকে 30 লক্ষ ঢাকা এবং ঢাকার আশেপাশে আমাদের গার্মেন্টস শ্রমিক আছে, গার্মেন্টস এবং ট্যানারি শ্রমিক, বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রিগুলো। তো তাদের সঙ্গেও বিজিএমের সঙ্গে আমাদের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে যে স্তরে স্তরে আসলে ছুটি দেওয়াটা এটা আসলে তাদের পক্ষে এটা কোনো সমাধান নয়। তার কারণ হচ্ছে স্তরে স্তরে ছুটি দিতে গেলে তাদের ওই প্রোডাকশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কারণ তারা তো অর্ডার সাপ্লাই তো আর স্তরে স্তরে দিতে পারে না। তো তারা বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড যেগুলো, আবার এদিকে বন্দরের কার্যক্রমও হয়তো ঈদের মাঝ 3 দিন কিছুটা হলো বন্ধ থাকে চট্টগ্রাম বন্দরের। সব কিছু মিলিয়ে আসলে এটি তাদের পক্ষে তারা জানিয়ে দিয়েছেন যে এটি তাদের পক্ষে সম্ভব না। তারপরেও আমরা যতটুকু পারি আর কি কিছু কিছু মানে লোকাল গার্মেন্টসগুলোকে চেষ্টা করি যে এটি ঈদের আজকে এই অঞ্চল থেকে যাক, অন্য দিন এই অঞ্চল থেকে যাবে। এটি আসলে মানে অনেকটা ধরুন যে মানে গা ব্যথা হলো একটু ওষুধ দিলাম এরকম, এটি আসলে পার্মানেন্ট কোনো সলিউশন নয়। আরেকটি বিষয় একটু জানবো আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে কোরবানির ঈদের আগে পরিবহনে, পশুবাহী পরিবহনে চাঁদাবাজি, এটা লম্বা একটা সময় ধরে ঘটনাটি ঘটে আসছে। বাট এবার পুলিশ এই ব্যাপারটি নিয়ে বেশ কথা বলছে যে না, এটি হতে দেওয়া যাবে না। পুলিশ প্রধান নিজে একাধিকবার বিভিন্ন জায়গায় এটি বলেছেন। তো এই বলা বলির ফলে আপনাদের কি অভিজ্ঞতা, যে এবার কি যথেষ্ট কমে এসছে বলে মনে হয় আপনাদের কাছে? আসলে শুধু এবার থেকেই নয়, আমি আমার চাকরির বয়স 21 বছর হচ্ছে, বলা হয়েছে এবার ক্যাম্পেইনটা একটু আমি চাকরিতে পুলিশ সার্ভিসে ঢুকেই কিন্তু আমি এই কথা শুনছি
যে এটি বন্ধ হচ্ছে, আসলেই বন্ধ হচ্ছে। এখন ধরুন যে শুধু পুলিশ কেন, আপনি চাঁদাবাজির ক্ষেত্রে আমি যদি বলি যে যে যখন সুযোগ পাচ্ছে সে তখন মানে এটি করছে। তো আমরা যেহেতু ইউনিফর্ম পরি, আমাদের দৃশ্যমানতা একটু বেশি হয়। তো বেশ কয়েক বছর ধরেই কিন্তু আমরা এটির ব্যাপারে মোটামুটি পুলিশ সদর দপ্তর থেকে শূন্য সহিষ্ণুতায় চলে গেছি। কোনো ধরনের কোনো কমপ্লেন আসলে, ইভেন আইজিপি স্যার তো এই গত মিটিংয়ে, ইভেন তার আগের বছর, আমি তো প্রত্যেক বছরই থাকছি, দেখছি প্রত্যেক বছরই কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয় যে কোনো পশুবাহী কোনো গাড়ি কোনো পুলিশের সদস্য কেউ থামাবে না, এবং এটি আমরা নিশ্চয়তা দিয়েই আমরা কাজগুলো করি। তারপরেও কিন্তু দুটো একটি জায়গায় এই ধরনের কিছু ঘটনা ঘটে যায়। তো সেটির জন্য নিশ্চয়ই আমি পুলিশ বাহিনীর কথা বলবো না, সেটি এই ধরনের কোনো অভিযোগ যদি আমাদের নজরে আসে বা এই ধরনের কোনো অভিযোগ যদি কোথাও আমরা দেখি, তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। নারায়ণগঞ্জে হ্যাঁ, আপনারা দেখেছেন যে আজই বোধহয় দেখেছেন যে 5 জনকে সাসপেন্ড করা হয়েছে। তো এই ব্যাপারে আসলে আমাদের মূল কথা হচ্ছে যে জনদুর্ভোগকে কাজে লাগিয়ে বা মানুষের প্রয়োজনীয়তা যেখানে, সেই জিনিসটাকে ক্যাপিটালাইজ করে আমাদের কোনো পুলিশ সদস্য এই অপকর্ম করবে, এটি আসলে আমাদের কারোরই কাম্য নয়। তো তারপরেও দু একজন যদি করে বসে, সেটি আমাদের নজরে আসলে সঙ্গে সঙ্গে আমরা সর্বোচ্চ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে থাকি। আচ্ছা, আরেকটা হচ্ছিল আপনারা উনি যখন কথা বলছিলেন, ওনার কথা থেকে স্পষ্টভাবে উনি একটি মানে একটি গড় জায়গায় দেখছিলেন যে দুর্বৃত্তপনা এই পরিবহন সেক্টরে বেশ মানে কি বলা শক্ত করে বসেছে ওনার বক্তব্যে। তো এই জায়গাটিকে আসলে আপনারা কতটুক মানে পেরেছেন একটু নিয়মতান্ত্রিক জায়গায় আনতে, কি মনে হয় আপনার অভিজ্ঞতা কি? আসলে আমাদের আসলে একটি জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটি হলো, আমি যেটি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের কিন্তু উন্নয়নের যে পর্যায়ে আমরা এসেছি, আমাদের ইটস এ ট্রানজিশন টাইম। তো যে কোনো সমাজ পরিবর্তন বা যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে যে ট্রানজিশন টাইম, ইটস ভেরি ডেঞ্জারাস টাইম। এখন যে সময়টা আমাদের চলছে, আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি, কিছুদিন পরে আমরা উন্নত দেশের স্বপ্ন দেখছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেটি বিশ্বাস করছি এবং আমরা পারবো হয়তো সেটি। তো এই যে সময়টি, এটিতে এই সময় হচ্ছে, আপনি দেখুন না কেন, আপনি ইউরোপে যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছিল, তখন একটা অপরচুনিস্ট গ্রুপ ছিল। আপনি আমেরিকান সোশ্যালাইজেশনের কথা চিন্তা করুন, আপনি যদি সমাজের পরিবর্তনের সময় যে কোনো, কেন আপনি আমাদের পবিত্র মুক্তিযুদ্ধের সময় দেখুন না কেন, একটা অপরচুনিস্ট গ্রুপ তৈরি হয়েছিল। তো আমাদের যেহেতু এটি একটি ট্রানজিশন টাইম আমরা অতিবাহিত করছি, তো এখন টুকটাক বিভিন্ন জায়গা থেকে এই ধরনের গ্রুপ থাকবে, কিন্তু এটির অর্থ এই নয় যে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা থেমে যাবে। আমাদের প্রত্যেকটা কেস টু কেস আইডেন্টিফাই করে সেই সব জায়গায় কোন ধরনের ব্যবস্থা নিতে হবে সেটি আমাদের নিতে হবে, এবং সেটি কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করছি। আপনি দেখুন, আপনি 20 বছর আগের মহাসড়কের কথা চিন্তা করুন। আমি যখন ধরুন যে 20-30 বছর আগে, আমি শেষ করে আমি আসি এখানে, আমি আপনার কাছেই ফিরবো। একটু বিরতির সময় হয়ে যাওয়ার কারণে যাচ্ছি একটু বিরতিতে, ফিরে আসবো আপনার কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেছে আরও একটা বিরতি, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাই ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। এস এম মেহেদী হাসান, ফিরছি আপনার কাছে। আপনার কথার মাঝখানে গিয়েছিলাম বিরতিতে। হ্যাঁ, আমি যেখান থেকে শেষ করেছিলাম, সেটা হচ্ছে, আপনি দেখুন, আমি 30 বছর আগের বাংলাদেশের হাইওয়ের কথা চিন্তা করি এবং পরিবহন ব্যবস্থা, বিশেষ করে দূরপাল্লার পরিবহন ব্যবস্থার কথা চিন্তা করি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি যদি ধরুন যে আমি ঢাকা থেকে খুলনা যাব, আমার 2টো ফেরি পার হতে হতো, আমার সময় লাগতে হচ্ছে তার 12 থেকে 14 ঘন্টা, এবং বাসের অবস্থা ছিল কীরকম সেটি আপনাদের নিশ্চয়ই মনে আছে। আবার রাস্তার যে অবস্থা, এখন এই 30 বছর আগের রাস্তা আর আমাদের এখনকার মহাসড়ক,
আমাদের এখনকার মহাসড়কে গতি দেওয়া হয়েছে ৮০ কিলোমিটার, যেটি অনেক উন্নত দেশেও কিন্তু এই গতিতেই মহাসড়কে চলাচল করে। তো সেক্ষেত্রে আমাদের পরিবহনের ব্যবস্থাপনা কি ওই তুলনায় ওইভাবে স্মার্ট হয়েছে কিনা, এটি আমার একটি কোশ্চেন। আর একটি কোশ্চেন হচ্ছে যে পরিবহন ব্যবস্থাপনার ভেতরে তো সব কিছু, চালক থেকে শুরু করে পরিবহন শ্রমিক, পরিবহন মালিক, মানে এই পরিবহনটাকে আসলে আমরা এখনো ওই শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারিনি। পরিবহন ব্যবস্থাপনাকে স্মার্ট করার জন্য তো এক্সিস্টিং কিছু তো বিধিবিধান, কিছু নীতিমালা তো আছে, এখন সেগুলো কি আপনারা নিয়মিত প্রয়োগ করছেন? জি, আমি সেটাই বলছি। আমরা তো আসলে আমাদের কাজ তো আইন প্রয়োগ করা, পরিবহন ব্যবস্থাপনার নীতিমালা অনুযায়ী, কিন্তু এই বিধিবিধানগুলো নিয়মিত প্রযুক্ত হলে তার প্রতিক্রিয়ায় বেশ কিছু স্মার্টনেস আমরা দেখব। রাইট। এখন আমার যে ব্যক্তিগত পরামর্শ, আমরা তো আইন প্রয়োগ করেই যাচ্ছি, এখন সমস্যাটা কোথায়? মূলত পরিবহন ব্যবস্থাপনার ক্ষেত্রে নিরাপদ পরিবহন বলতে আমরা কি বোঝাচ্ছি? আমাদের কিন্তু ভাই যেটি বললেন যে 101 দফা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন আরো 5 বছর আগে। তো ওটির তো একটা দফাও আমরা বাস্তবায়ন করতে পারিনি। তার ভিতরে একটি ছিল হচ্ছে একটানা 5 ঘন্টার বেশি কোনো চালক, কোনো দূরপাল্লার কোনো চালক গাড়ি চালাবেন না, এবং প্রত্যেকটি হাইওয়েতে 5 ঘন্টা পর পর যেন চালকরা বিশ্রাম নিতে পারেন, সেটির জন্য বিশ্রামাগার থাকতে হবে। তো এই বিষয়গুলো তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী তো এমনি এমনি বলেননি, তিনি তো বিভিন্ন দেশের, বিভিন্ন উন্নত দেশের ব্যবস্থাপনা দেখেছেন, আমরাও দেখেছি। তো বাট আমাদের এইখানে কি হলো যে কেউ এটিতে কোনো রকম কোনো কর্ণপাত করলেন না। এবং আপনি যদি চিন্তা করেন, আমি যদি শুধুমাত্র ড্রাইভার সেক্টরটাকে শুধুমাত্র ড্রাইভার সেক্টরটাকে আমি যদি স্মার্ট করতে পারি, তাহলে আমি আপনাকে হলফ করে বলতে পারি আমাদের সড়ক দুর্ঘটনা 50 ভাগ কমে যাবে, 50 ভাগ। আমি যদি ড্রাইভার সেক্টরটাকে উন্নত করতে পারি, উন্নত করার অর্থ এই বুঝাবো যে আমাদের দেশে যারা গাড়ি চালক হন তারা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কোনো জায়গায় কোনো কিছু শিখে গাড়ি চালনা করেন না। এবং আপনি জেনে অবাক হবেন যে বিআরটিএ কর্তৃক যে হেভি লাইসেন্স প্রদানের যে বিষয়গুলো থাকে, আপনি একটু খোঁজ নিয়ে মানে দেখুন যে কতজন এই বাস ড্রাইভারের হেভি লাইসেন্স আছে, তো নাই কারোর আসলে। তো এই যে হিউজ একটি গ্যাপ, এটি একটি বিষয়। তার পাশাপাশি লং রুটে গাড়ি চালানো, এটি আসলে নিজের একটি সচেতনতার বিষয় থাকে, এটি একটি বিষয়। আমি মানে প্রত্যেকটা মানে আমি যত ফোরামে কথা বলি, বিশেষ করে অনলাইনে, আমি কিন্তু সব জায়গায় একটা কথা বলি যে আমাদের ড্রাইভারদের যদি মাসিক ভিত্তিক মান্থলি পেইড মানে মান্থলি স্যালারিড করা যেত তাদেরকে, বেতন কাঠামোতে যদি তাদেরকে আনা যেত। রাইট। তার কারণ হচ্ছে একজন গাড়ি চালক হচ্ছে ট্রিপ অনুযায়ী তারা পেইড হয়, ফলে সে পাল্লা দিয়ে চালায়। আমি দেখা যাচ্ছে আমি ঢাকা থেকে পাবনা গেলাম একটা গাড়ি নিয়ে, এরপরে 2 ঘন্টা পরে 1 ঘন্টা পরে আর একটা ট্রিপ, ওই ট্রিপটা মারতে পারলে আমি আরো 1000 টাকা পাবো। তো এত কিছুর পরেও কিন্তু তারা সর্বোচ্চ 25 থেকে 30,000 টাকার বেশি কোনোভাবেই পায় না। তো তার থেকে আমি কি সার্ভিস আমি আশা করতে পারি? ঢাকা থেকে পাবনা যেতে সময় লাগে হচ্ছে 6 থেকে 7 ঘন্টা, রাজশাহী যেতেও একই সময় লাগে। তো যখন আমি একজন চালককে আমি যদি ফিক্স করে দিই, ভাই তুমি আমার পরিবহনে গাড়ি চালাবা, তোমাকে আমি মাসে এত টাকা দিব, তুমি ডিউটি করো আর না করো। তো আমরা যেমন বেতনভুক্ত, যে কোনো আপনি দেখুন গার্মেন্টসেও দেখুন, আমি এই জন্য বললাম যে এটি শিল্প হিসেবে ধরা হচ্ছে না কেন। যখনই এটি শিল্পের পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আলটিমেটলি এই পরিবহন শ্রমিকগুলো মাসিক বেতনে চলে আসবে। আর যখনই একজন মানুষ তার যখন মান্থলি স্যালারি এনশিওর্ড হবে, তখনই কিন্তু সে বার্ষিক ছুটি পাবে, তারপর অন্যান্য মানে তার যে সামাজিক এবং রাষ্ট্রীয় যে জীবন, তার যে জীবনের যে সুযোগ সুবিধাগুলো, রাইট। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এখনো আমরা এই পরিবহন সেক্টরটাকে শিল্পের পর্যায়ে আমরা আনতে পারিনি। ধন্যবাদ আপনাকে। যাচ্ছি সাইদুর রহমান, আপনার কাছে খুব অল্প সময় নিয়ে, সেটা হচ্ছিল যে আপনারই তোলা একটা প্রসঙ্গ যা একটু আগে মেহেদী হাসান বললেন যে প্রধানমন্ত্রীর যে নির্দেশনাগুলো থাকে দেখা যায় পরিবহন খাতে সেগুলোকেই প্রয়োগ করা যায় না। এরকম একটি বাস্তবতায় আমরা একটি সুস্থ
একটা নিরাপদ যাতায়াতের একটি স্বপ্ন আমরা কি করে দেখব? দেখুন, বাংলাদেশ একটা স্মার্ট বাংলাদেশের স্লোগান নিয়ে আমরা এখন কাজ করছি, যাত্রা শুরু করেছি, কিন্তু আমাদের পরিবহন সেক্টরটা খুবই আনস্মার্ট অবস্থায় পড়ে আছে এবং এই আনস্মার্ট পরিবহন সেক্টর নিয়ে ব্যবস্থাপনা নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়া খুব দুরূহ ব্যাপার। কারণ পরিবহন সেক্টর যদি স্মার্ট না হয় এবং এখানে যদি আমরা যদি যানজটকে নিরসন করতে না পারি, আমাদের যদি যোগাযোগ ব্যবস্থাকে যদি বিশ্বমানের করতে না পারি, তাহলে এখানে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, হচ্ছেও বিনিয়োগটা বাধাগ্রস্ত হচ্ছে। কারণ মিরপুর থেকে মতিঝিলে যেতে যদি আবার 3 ঘন্টা সময় লাগে, তো এখানে বিনিয়োগটা কেন হবে? এটা একটা ব্যাপার। আমি একটু অন্য প্রসঙ্গে আসি। আসলে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু চালক 3 নম্বর কারণ। প্রথম কারণ ম্যানেজমেন্ট, দ্বিতীয় কারণ মেশিন এবং তৃতীয় কারণ চালক। কিন্তু এখন দুর্ঘটনা ঘটলে আমরা চালককে দায় দিচ্ছি, কারণ একটা আনফিট যানবাহনের দায়িত্ব তো চালকের না, এটা তো মালিকের। এখন আমি প্রথমত আমরা চালককে দায়ী করছি, তারপরে যানবাহনের প্রসঙ্গে আসছি। কিন্তু ম্যানেজমেন্টের মধ্যে আছে তার কর্মঘণ্টা নির্দিষ্ট থাকতে হবে, তার বেতন কাঠামো থাকতে হবে, তার পেশাগত সুযোগ সুবিধা থাকতে হবে। এখন আমাদের গণপরিবহন বা অন্যান্য যানবাহনের চালকরা, অধিকাংশ চালকই শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ। কেন? সেটা হলো তার বেতন নাই, তার নিয়োগপত্র নাই, তার কর্মঘণ্টা নাই, অর্থাৎ একটা অনিশ্চিত জীবনের মধ্যে দিয়ে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করছে। এই যে অনিশ্চয়তা, এই কারণে তারা সব 90% চালক মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, সে চোখে কম থাকে। সুতরাং আইন, যে সড়ক পরিবহন আইন যেটা আছে 18, সেই আইন অনুযায়ী যদি সড়ক পরিবহনের সমস্ত চালকদেরকে যদি পেশাগত সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়, তাহলে সড়ক দুর্ঘটনা কমে যাবে। আর স্পিডের কথা যেটা বলা হচ্ছে, সেটা হলো যে স্পিড হলো দুর্ঘটনার ক্ষেত্রে 82% দায়ী। এবং এই যেমন 60 কিলোমিটারের পরে প্রতি 5 কিলোমিটার স্পিড বেড়ে গেলে পরে দুর্ঘটনার ঝুঁকি 4 গুণ বেড়ে যায়। সুতরাং এই যে ট্রিপ অনুযায়ী তারা পরিবহন চালাচ্ছে এবং তারা ওভার স্পিডিং করছে এবং দুর্ঘটনা ঘটছে এবং সমস্ত দায় চলে যাচ্ছে চালকের উপরে। আসলে দায়টা চালকের উপরে না দিয়ে চালক, এটা ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছেন তাদের উপর দেওয়া দরকার এবং সেখানেই সংশোধন হতে হবে। অর্থাৎ পলিসি পরিবর্তন না করলে পারে নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব না। ধন্যবাদ আপনাদেরকে। আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। আজকের অনুষ্ঠানের শেষে এসে শুধু এটুকুই বলার যে সকল যাত্রাই নিরাপদ হোক, সকল যাত্রাই স্বাচ্ছন্দ্যময় হোক, সেটি হোক উৎসবের সময় কিংবা উৎসবের বাইরে অন্য কোনো সময়, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ইস্পাহানী মির্জাপুর জিরোর। কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।